চমৎকার। আচ্ছা, একটা দৃশ্য ভাবা যাক। একটা টিম ধরুন মহিনো ধরে একটা সফটওয়্যার বানাচ্ছে, দিন রাত এক করে কাজ করছে। কিন্তু রিলিজের দিন দেখা গেল গ্রাহকের যা দরকার ছিল এটা তার ধারের কাছেও নেই। পুরো পরিশ্রমটাই জলে গেল। এই ধরনের গল্প কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের জগতে নতুন কিছু না। খুবই সাধারণ একটা ঘটনা। আর এর মূল কারণটা প্রায়ই থাকে ভুল পদ্ধতি বেছে নেওয়া। আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই একটু ঘাটাঘাটি করব। আমাদের হাতে আছে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের একটা অংশ, যা আমাদের দেখাবে কিভাবে সঠিক প্রকল্প জীবনচক্র বা প্রজেক্ট লাইফ সাইকেল বেছে নেওয়া যায়। আপনি একেবারে মোক্ষম জায়গায় ধরেছেন। এই যে বললেন বিপর্যয়ের কথা, এর কারণটা হলো সব প্রজেক্ট তো একরকম হয় না। কোনোটা হয়তো একদম সরল রেখার মতো, আবার কোনোটা একেবারে অচেনা পথের মতো। তার মানে সবার জন্য একই ম্যাপ কাজ করবে না? করবে না। আজকের আলোচনায় আমরা এই ভিন্ন ভিন্ন ম্যাপগুলোকেই বোঝার চেষ্টা করব। আমরা প্রথমে 4টি মূল জীবনচক্র, প্রেডিক্টিভ, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল এবং এজাইল নিয়ে কথা বলবো। তারপর দেখব কিভাবে বাস্তব জগতে এগুলোর মিশ্রণ ঘটানো হয়, যাকে আমরা হাইব্রিড বলি। আচ্ছা। মূল কথাটা হলো কোনো একটা পদ্ধতিকে সেরা বলে আঁকড়ে না ধরে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সঠিক টুলটা বেছে নেওয়া। চমৎকার। তার মানে কোম্পানিগুলোকে শুধু সাদা বা কালোর মধ্যে একটা বেছে নিতে হচ্ছে না। চলুন তাহলে এই বর্ণালীর এক প্রান্ত থেকে হাঁটা শুরু করি, আমাদের সেই বহু পুরনো চেনা বন্ধু প্রেডিক্টিভ পদ্ধতি, যাকে অনেকে ওয়াটারফলও বলে। হ্যাঁ, ওয়াটারফল। বাস্তবে এটা দেখতে কেমন? ওয়াটারফল বা প্রেডিক্টিভ পদ্ধতির মূল ধারণাটা হলো সবকিছু আগে থেকে জেনে নাও, পরিকল্পনা করো এবং সেই পরিকল্পনা ধরে এগিয়ে যাও। অনেকটা একটা বিল্ডিং বানানোর মতো। আপনি তো আর বিল্ডিংয়ের 10 তলা বানানোর পর ঠিক করবেন না যে নিচতলার ডিজাইনটা পাল্টানো দরকার, তাই না? না, তা তো সম্ভব না। ঠিক তেমনই এখানে শুরুতেই রিকোয়ারমেন্টস, ডিজাইন, বাজেট সবকিছু চূড়ান্ত করে ফেলা হয়। কাজটা হয় একমুখী, এক ধাপ শেষ হলে পরের ধাপে যাওয়া হয়। কিন্তু একটা ব্রিজ বা বাঁধ তৈরির মতো বড় প্রকল্পে তো প্রেডিক্টিভ ছাড়া অন্য কিছু ভাবা কঠিন, তাই না? সেখানে তো আর গ্রাহকের ফিডব্যাক শুনে পিলারের ডিজাইন পাল্টানো যায় না। ঠিক। তাহলে এর দুর্বলতাটা কোথায়? ঠিক এখানেই বিষয়টা মজার। আপনি যে উদাহরণটা দিলেন, অর্থাৎ ব্রিজ বা বাঁধ, সেখানে ভৌত নিয়মকানুনগুলো প্রায় অপরিবর্তনীয়। কিন্তু সফটওয়্যার বা কোনো নতুন পণ্য তৈরির জগৎটা ততটা স্থিতিশীল নয়। আচ্ছা। প্রেডিক্টিভ পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা হল পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার অক্ষমতা। কারণ সব পরিকল্পনা তো শুরুতেই করা। একদম। তাই মাঝপথে যদি গ্রাহকের চাহিদা পাল্টে যায় বা নতুন কোনো প্রযুক্তি চলে আসে, তখন পুরো পরিকল্পনাটাই ভেঙে পড়ে। আর গ্রাহককে চূড়ান্ত পণ্য হাতে পাওয়ার জন্য প্রকল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। মাঝপথে তারা কোনো মূল্য বা ভ্যালু পায় না। তার মানে যেসব প্রজেক্টে অনেক বেশি অনিশ্চয়তা বা অজানা বিষয় থাকে, সেখানেই প্রেডিক্টিভ মডেলটা হোঁচট খায়। এই সমস্যার সমাধান হিসেবেই কি বাকি পদ্ধতিগুলো জন্ম? একদম। ভাবুন, আপনি একটা জটিল সমস্যার সমাধান খুঁজছেন, কিন্তু আপনি নিজেই ঠিক জানেন না যে চূড়ান্ত সমাধানটা দেখতে কেমন হবে। এখানে আসে ইটারেটিভ পদ্ধতি। এর মূল লক্ষ্য গতি নয়, বরং সমাধানের সঠিকতা নিশ্চিত করা। আচ্ছা, সঠিকতা। এখানে একটা অসমাপ্ত বা আংশিক সমাধান তৈরি করে গ্রাহক বা ব্যবহারকারীর সামনে দেওয়া হয়। তাদের মতামত নিয়ে সেটাকে বারবার উন্নত করা হয়। প্রতিটা চক্র বা ইটারেশনে সমাধানটা আরও নিখুঁত হতে থাকে। ও আচ্ছা। যেমন ধরুন, একটা নতুন মোবাইল অ্যাপের ইউজার ইন্টারফেস ডিজাইন করা হচ্ছে। হ্যাঁ, বলুন। ডিজাইনাররা একটা প্রোটোটাইপ বানিয়ে কয়েকজনকে ব্যবহার করতে দিলেন। তাদের ফিডব্যাক শুনে ডিজাইনে কিছু পরিবর্তন আনলেন, আবার টেস্ট করতে দিলেন। এই প্রক্রিয়াটা চলতেই থাকলো যতক্ষণ না সবাই একমত হচ্ছে যে ডিজাইনটা ব্যবহার বান্ধব হয়েছে। একেবারেই সঠিক উদাহরণ। এখানে মূল লক্ষ্য হল শেখা এবং সঠিক জিনিসটা খুঁজে বের করা। এবার ধরা যাক আপনি সঠিক জিনিসটা কি তা জানেন, কিন্তু গ্রাহকের হাতে যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা পৌঁছে দেওয়া দরকার। দ্রুত ডেলিভারি। এখানেই আসে ইনক্রিমেন্টাল পদ্ধতি।
এর মূল মন্ত্র হল গতি। এখানে পুরো কাজটাকে ছোট ছোট ব্যবহারযোগ্য অংশে মানে ইনক্রিমেন্টে ভাগ করা হয় এবং এক একটা অংশ শেষ হওয়ার সাথে সাথে গ্রাহককে ডেলিভারি দেওয়া হয়। আমাদের সোর্সে একটা দারুণ উদাহরণ ছিল। একটা বাড়ি তৈরির সময় পুরোটা শেষ করার জন্য অপেক্ষা না করে হ্যাঁ, মনে আছে। প্রথমে শুধু একটা ঘর তার রং, লাইটিং, আসবাবপত্র সহ সম্পূর্ণভাবে শেষ করে মালিককে দেখানো হলো। তিনি দেখে বললেন, হ্যাঁ, এই স্টাইলটাই আমার পছন্দ। এতে কি হলো, বাকি বাড়িটা বানানোর সময় বড় কোনো ভুলের ঝুঁকি থাকল না। ঠিক তাই। গ্রাহক শুরুতেই একটা কার্যকরী অংশ পেয়ে গেলেন। আর যখন আপনি এই দুটো শক্তিশালী ধারণা অর্থাৎ ইটারেটিভ পদ্ধতির শিখে নেওয়া আর ইনক্রিমেন্টাল পদ্ধতির দ্রুত ডেলিভারি একসাথে করবেন, তখনই আপনি পাবেন অ্যাজাই। একদম এজাইল একই সাথে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল। এখানে ছোট ছোট ব্যবহারযোগ্য অংশ ঘন ঘন ডেলিভারি দেওয়া হয় এবং প্রতিবার ডেলিভারির পর গ্রাহকের মতামত নিয়ে পরবর্তী কাজের পরিকল্পনা করা হয়। এর ফলে দল একই সাথে দ্রুত এবং সঠিক পথে চলতে পারে। ঠিক। তার মানে এই 4টি পদ্ধতি আসলে একটা ধারাবাহিকতা বা কন্টিনিউমের অংশ। হ্যাঁ, একটা স্পেকট্রাম বলা যেতে পারে। একদিকে আছে প্রেডিক্টিভ, যেখানে পরিবর্তন প্রায় শূন্য আর ডেলিভারি একবার। আর অন্যদিকে আছে এজাইল, যেখানে পরিবর্তনকে স্বাগত জানানো হয় আর ডেলিভারি হয় ক্রমাগত। বাহ, বিষয়টা বেশ পরিষ্কার হলো। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগছে। অনেকেই তো মনে করেন অ্যাজাইল মানে কোনো পরিকল্পনা ছাড়াই কাজ করা। এটা কি সত্যি? এটা একটা মারাত্মক ভুল ধারণা এবং আমাদের সোর্সেও এর ওপর জোর দেওয়া হয়েছে। পরিকল্পনা সব পদ্ধতিতেই হয়, পার্থক্যটা হলো কখন, কতটা এবং কিভাবে করা হয়। আচ্ছা। পর নতুন তথ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে পরিকল্পনাকে মানিয়ে নেওয়া হয়। তার মানে অ্যাজাইলের পরিকল্পনা আরও বেশি বাস্তবসম্মত এবং পরিবর্তনশীল। অবশ্যই। বোঝা গেল। কিন্তু বাস্তব দুনিয়া তো আর সবসময় এত পরিচ্ছন্নভাবে এই 4টে বাক্সের কোনো একটিতে আটে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেক টিম মুখে অ্যাজাইল বললেও কাজটা মানে ওয়াটারফলের মতোই করে। হ্যাঁ, এটা হয়। এই হাইব্রিড মডেলগুলো কি সেই সমস্যার কোনো সমাধান? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন। এখানে হাইব্রিড বা মিশ্র পদ্ধতির সৌন্দর্য। বাস্তব জীবনে বেশিরভাগ বড় প্রকল্পই কোনো একটি শুদ্ধ পদ্ধতি অনুসরণ করে না। তারা পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন পদ্ধতির অংশ মিশিয়ে একটা নতুন মডেল তৈরি করে। উদ্দেশ্যটা তাহলে কোনো লেবেল লাগানো নয়। না, উদ্দেশ্য হল প্রকল্পের সাফল্য নিশ্চিত করা। সোর্সে তো এই বিষয়ে কিছু চমৎকার উদাহরণ ছিল। যেমন একটা হাইটেক গ্যাজেট তৈরির কথাই ধরা যাক। হার্ডওয়্যার আর সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটা হয়তো অ্যাজাইল পদ্ধতিতে হলো, কারণ সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা আর নতুনত্বের সুযোগ ছিল। হ্যাঁ, কিন্তু পণ্যটা তৈরি হওয়ার পর লক্ষ লক্ষ মানুষের কাছে সেটা ট্রেনিং বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজটা একটা সুনির্দিষ্ট প্রেডিক্টিভ পরিকল্পনা অনুযায়ী করা হলো। ঠিক। এর একটা আরও জোরালো উদাহরণ হল ওষুধ কোম্পানি। একটা নতুন ওষুধ আবিষ্কারের গবেষণা এবং ড্রাগ ট্রায়ালগুলো অত্যন্ত অনিশ্চিত। তাই সেই ধাপগুলো অ্যাজাইল বা ইটারেটিভ পদ্ধতিতে চালানো হয়। কিন্তু একবার ওষুধটা চূড়ান্ত হয়ে গেলে নিয়ন্ত্রক সংস্থা যেমন এফডিআই এর অনুমোদন প্রক্রিয়াটা অত্যন্ত কঠোর এবং ধাপভিত্তিক। সেখানে আর পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। কোনো সুযোগ নেই, শুধু নিয়ম মেনে চলতে হয়। তাই ওই অংশটা একেবারে প্রেডিক্টিভ। ব্যাপারটা আসলে খুব মজার, তাই না? এর মানে হলো একটা প্রজেক্টের ঝুঁকি সব পর্যায়ে সমান থাকে না। ঠিক। যেখানে অনিশ্চয়তা আর আবিষ্কারের সুযোগ, সেখানে অ্যাজাইল, আর যেখানে প্রক্রিয়াটা একদম বাধা ছকে ফেলা, সেখানে প্রেডিক্টিভ। তার মানে একটা বড় প্রজেক্টের ভেতরেও ছোট ছোট ভিন্ন ভিন্ন পদ্ধতির দ্বীপ থাকতে পারে। অবশ্যই। যেমন একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম হয়তো একটা পরিচিত ডিজাইনের বিল্ডিং বানাচ্ছে, যা মূলত একটা প্রেডিক্টিভ কাজ। কিন্তু তাতে একটা সম্পূর্ণ নতুন ধরনের সোলার রুফিং উপাদান ব্যবহার করা হচ্ছে। আচ্ছা। সেই নতুন উপাদানটি কিভাবে সবচেয়ে ভালোভাবে ইনস্টল করা যায় তা বের করার জন্য তারা শুধু ওই অংশটুকুর জন্য একটা ছোট্ট অ্যাজাইল টিম তৈরি করতে পারে। দারুণ উদাহরণ। আর এর উল্টোটাও সত্যি। কিরকম? ধরুন একটা টিম পুরোপুরি অ্যাজাইল পদ্ধতিতে একটা বড় সফটওয়্যার বানাচ্ছে, কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ অংশ আসছে একটা বাইরের কোম্পানি বা ভেন্ডারের কাছ থেকে, যারা অ্যাজাইল পদ্ধতিতে কাজ করে না। ঠিক।
তার একটা নির্দিষ্ট তারিখে একটা নির্দিষ্ট জিনিস ডেলিভারি দেবে। তখন আজাইল টিমের পরিকল্পনায় ওই ভেন্ডারের সাথে কাজ করার অংশটা একটা ছোট প্রেডিক্টিভ ব্লকের মতো হয়ে যায়। আমি সোর্সের একটা উদাহরণ দেখে বেশ মজা পেয়েছিলাম। একটা সরকারি দফতরের ক্রেডিট ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের গল্প। হ্যাঁ, ওটা হাইব্রিড পদ্ধতির একটা ক্লাসিক উদাহরণ। ভাবুন একবার দৃশ্যটা। প্রকল্পের মূল সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম এজাইল বোর্ডে স্টিকি নোট নাড়াচ্ছে, স্প্রিন্ট প্ল্যানিং করছে। গ্রাহকের সাথে প্রতিনিয়ত কথা বলছে। আর পাশের ঘরে আরেকটা বিশেষজ্ঞ টিম OECD থেকে পাওয়া 200 পৃষ্ঠার একটা সরকারি ডকুমেন্ট লাইন বাই লাইন কোডে পরিণত করছে। কারণ প্রিমিয়াম রেট গণনার নিয়মগুলো একদম নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। একই প্রজেক্টে দুটো সম্পূর্ণ ভিন্ন পৃথিবী। এটাই হলো হাইব্রিড পদ্ধতির শক্তি, সঠিক কাজের জন্য সঠিক টুল ব্যবহার করা। তার মানে এই মিশ্রণ শুধু জীবনচক্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, এজাইলের নিজের জগতেও তো বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা পদ্ধতির মিশ্রণ ঘটানো হয়, তাই না? অবশ্যই। সবচেয়ে কার্যকর দলগুলো প্রায়শই এগুলোর একটা মিশ্রণ তৈরি করে। যেমন একটা টিম হয়তো স্ক্রামের কাঠামোটা নিল, স্প্রিন্ট, রেট্রোস্পেক্টিভ, ডেইলি স্ট্যান্ড আপের মতো নিয়মগুলো। বেসিক ফ্রেমওয়ার্কটা। হ্যাঁ, কিন্তু তাদের কাজের প্রবাহ বা ফ্লোকে আরও ভালোভাবে বোঝার জন্য তারা একটা কানবান বোর্ড ব্যবহার করা শুরু করল। এতে তারা সহজেই দেখতে পেল যে টেস্টিং ধাপে কাজগুলো এসে জমে যাচ্ছে, অর্থাৎ একটা বাধা বা বটলনেক তৈরি হয়েছে। আর এর সাথে এক্সট্রিম প্রোগ্রামিং বা এক্সপিকে কিভাবে জোড়া হয়? আমার অনেক টিমের কাছে শুনেছি তারা এটা ব্যবহার করে, কিন্তু বিষয়টা ঠিক পরিষ্কার নয়। এক্সপি মূলত সফটওয়্যার তৈরির ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের উপর জোর দেয়, যেমন টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট বা TDD, যেখানে কোড লেখার আগেই টেস্ট লেখা হয়। একদম। অথবা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, যেখানে ডেভেলপাররা তাদের কোড ঘন ঘন মূল সিস্টেমে যুক্ত করতে থাকেন। যখন একটা স্ক্রাম টিম দেখে যে তাদের প্রোডাক্টের গুণমান ভালো হচ্ছে না বা ঘন ঘন বাগ দেখা দিচ্ছে, তখন তারা এক্সপি থেকে এই ধরনের প্র্যাকটিসগুলো ধার করতে পারে। তার মানে এই তিনটি পদ্ধতির মিশ্রণ প্রত্যেকটির একক ব্যবহারের চেয়ে অনেক বেশি শক্তিশালী ফলাফল দেয়। হ্যাঁ, কারণ একটা আরেকটার দুর্বলতাকে পূরণ করে। এই যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদ্ধতির অংশবিশেষ নেওয়া বা মানিয়ে নেওয়া, একেই তো সোর্সের টেইলরিং বলা হয়েছে। মনে হচ্ছে এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। নিঃসন্দেহে টেইলরিং মানে হল বুদ্ধিমত্তার সাথে নিজের পদ্ধতিকে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করা। কোনো বই বা গাইডকে অন্ধভাবে অনুসরণ না করে নিজের দলের এবং প্রকল্পের প্রয়োজনটা বোঝা। যেমন সোর্সে বলা হয়েছে, যদি কোনো টিম অ্যাজাইলে নতুন হয়, তাহলে হয়তো তাদের ঘন ঘন রেট্রোস্পেক্টিভ বা পর্যালোচনা মিটিং করতে হবে, যাতে তারা দ্রুত শিখতে পারে। আর যদি প্রোডাক্টের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে, তবে হয়তো TDDর মতো প্র্যাকটিস চালু করতে হবে। তার মানে কোনো নির্দিষ্ট পদ্ধতি চাপিয়ে দেওয়ার আগে এজাইলের মূল মানসিকতা বা মাইন্ডসেটটা টিমের মধ্যে তৈরি করা বেশি জরুরি। ঠিক তাই। টেইলরিং তখনই সফল হয় যখন টিম বুঝতে পারে কেন তার একটা নির্দিষ্ট প্র্যাকটিস ব্যবহার করছে, শুধু কিভাবে করতে হয় তা নয়। আচ্ছা, লক্ষ্যটা তো কানবান বোর্ড ব্যবহার করা নয়। লক্ষ্য হল কাজের প্রবাহকে মসৃণ করা। লক্ষ্যটা ডেইলি স্ট্যান্ড আপ করা নয়। লক্ষ্য হল দলের মধ্যে সমন্বয় এবং স্বচ্ছতা বাড়ানো। একদম। এই কেনটা পরিষ্কার থাকলেই দল সঠিক টেইলরিং করতে পারে। তাহলে আজকের এই গভীর আলোচনার পর আমরা যদি পুরো বিষয়টাকে এক জায়গায় আনতে চাই, মূল টেকঅ্যাওয়ে বা শিক্ষণীয় বিষয়টা কি দাঁড়ায়? আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষাটা হল প্রজেক্ট ম্যানেজমেন্টে কোনো সিলভার বুলেট বা ম্যাজিক সমাধান নেই। প্রেডিক্টিভ থেকে এজাইল পর্যন্ত যে বর্ণালীটা আমরা আলোচনা করলাম, তার প্রতিটি বিন্দুই কোনো না কোনো পরিস্থিতিতে মূল্যবান। তার মানে আসল চ্যালেঞ্জটা হলো সঠিক পরিস্থিতিটা বোঝা, বেছে নেওয়া। অর্থাৎ লক্ষ্য কোনো পদ্ধতির গোড়া অনুসারী হওয়া নয়, বরং একজন বাস্তববাদী সমস্যা সমাধানকারী হওয়া। একেবারেই। লক্ষ্য হল গ্রাহকের জন্য দ্রুত এবং কার্যকরভাবে সর্বোচ্চ ভ্যালু তৈরি করা। এজাইল, প্রেডিক্টিভ বা হাইব্রিড, এই সবকিছুই হল সেই চূড়ান্ত লক্ষ্য অর্জনের একটি মাধ্যম মাত্র। দিন শেষে যে পদ্ধতিটা দলকে সবচেয়ে ভালো ফলাফল এনে দেবে, সেটাই সেরা পদ্ধতি। একদম ঠিক। চমৎকারভাবে পুরো বিষয়টা গুছিয়ে বলার জন্য ধন্যবাদ। আলোচনা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা হয়তো আমাদের সবাইকে আরও একটু ভাবতে সাহায্য করবে। নিশ্চয়ই। প্রশ্নটা হলো,
শুধুমাত্র কোনো নির্দিষ্ট পদ্ধতি বা টুলসের উপর মনোযোগ না দিয়ে মূল প্রশ্নটা কি সবসময় এটাই হওয়া উচিত নয় যে এই মুহূর্তে গ্রাহকের জন্য সবচেয়ে মূল্যবান জিনিসটা কি এবং আমরা কিভাবে সবচেয়ে কার্যকর ও দ্রুত উপায়ে তা সরবরাহ করতে পারি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই হয়তো আমরা আমাদের প্রকল্পের জন্য সঠিক পথটা খুঁজে পাব।